রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো ভালো আছো। প্রাচ্যের রাষ্ট্রচিন্তা, কোর্স কোড 22-19-07। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেছে। আমরা প্রবেশ করেছি নতুন আরেকটি বছরে, 2022 খ্রিস্টাব্দে। 2022 খ্রিস্টাব্দের প্রথম সপ্তাহের এই শীতের সকালে তোমাদের স্বাগত জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। বন্ধুরা, পূর্ববর্তী ভিডিওতে আবুল ফজলের জীবনী নিয়ে আলোচনা করেছি। আবুল ফজল সম্পর্কে তোমরা জেনে গেছো, তিনি ছিলেন মুঘল সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম রত্ন, সুসাহিত্যিক, সুপণ্ডিত, দক্ষ সমরবিদ, প্রধানমন্ত্রী এবং তিনি ছিলেন প্রখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ। আমরা আজ রাষ্ট্রচিন্তাবিদ আবুল ফজলের রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করব। বরাবর মতোই তোমাদের সাথে আছি আমি জুলফিকার আলী, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ডাক্তার আব্দুর রাজ্জাক, মিউনিসিপ্যাল কলেজ, যশোর। এই ভিডিওটি একযোগে দেখা যাবে জুলফিকার আলীর টাইমলাইনে, DARMC পলিটিক্যাল সায়েন্স এই ফেসবুক গ্রুপে এবং ইউটিউব চ্যানেল জেডের পর্দায়। যারা চ্যানেল জেড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবুল ফজলের রাষ্ট্রচিন্তা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতোমধ্যে জেনে গেছো যে আবুল ফজল বেশ কিছু গ্রন্থ লিখে গেছেন এবং সেই সব গ্রন্থের মধ্যে প্রধান দুইটি গ্রন্থ হচ্ছে আকবরনামা এবং আইন-ই আকবরী। এই আইন-ই আকবরী গ্রন্থের মধ্যেই আবুল ফজলের রাষ্ট্রচিন্তার বা রাষ্ট্রদর্শনের পরিচয় পাওয়া যায়। আবুল ফজলের রাষ্ট্রচিন্তার আলোচনায় যে বিষয়গুলো আসবে সেগুলো হলো বাদশাহী তত্ত্ব, ন্যায় বিচার ও বাদশার খোদাই প্রকৃতি, ধর্মীয় আইনের স্থলে বাদশার বিবেক, বাদশার গুণাবলী, যুক্তি বাদশার পথ প্রদর্শক, ধর্ম সম্পর্কে বাদশার দৃষ্টিভঙ্গি, আদর্শ বাদশা ও স্বার্থপর বাদশা, রাজকর্মচারী নিয়োগ এবং শাসন ব্যবস্থায় ধর্মের অবস্থান। প্রথমেই বাদশাহী তত্ত্ব। আবুল ফজলের রাষ্ট্রচিন্তার মধ্যমণি হচ্ছে রাজতন্ত্র। তিনি রাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক ছিলেন। রাজা ও রাজতন্ত্র সুষ্ঠু শাসনের জন্য অপরিহার্য বলে তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, রাজা না থাকলে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সবল দুর্বলকে হেয় প্রতিপন্ন করবে। আবুল ফজলের মতে মানুষকে সঠিক পথে পরিচালনা ও তাদের জীবন, সম্পদ ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একজন ন্যায়পরায়ণ শাসকের প্রয়োজন। তার মতে এই ন্যায়পরায়ণ শাসকই হচ্ছেন বাদশাহ। আবুল ফজল মনে করেন, বাদশাহ না থাকলে সংঘাতের ঝড় কখনো থামবে না এবং স্বার্থান্বেষীদের আকাঙ্ক্ষাও কমবে না। মানব সমাজ বিশৃঙ্খলা ও লোভ লালসার ভারে ধ্বংসের গহ্বরে তলিয়ে যাবে, আর বিশ্ব এর সমৃদ্ধি হারাবে এবং সমগ্র পৃথিবী অনুর্বর মরুভূমিতে পরিণত হবে। সুতরাং বাদশাহ বা রাজাই স্থিতিশীলতা ও কল্যাণের উৎস। ন্যায় বিচার ও বাদশাহ। আবুল ফজল আদল বা ন্যায় বিচার সম্পর্কে গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। তিনি ন্যায় বিচারকে উত্তম শাসন ব্যবস্থার অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন। ন্যায় বিচারের আলোচনার সাথে তিনি রাজা বা বাদশাকে সম্পর্কযুক্ত করেছেন। তার মতে যে কোনো সাম্রাজ্যের স্থায়িত্বের ভিত্তি হলো ন্যায় বিচার। তার মতে বাদশাহী ব্যবস্থার মূল উদ্দেশ্য হল উৎপীড়ন দূর করা এবং প্রজাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। তিনি বলেন,
ন্যায়পরায়ণ বাদশার হৃদয় হবে শান্তিকামী প্রজাদের জন্য লৌহ নির্মিত দুর্গ ও স্বর্গীয় বর্ম, এবং রাজদ্রোহী ও দুষ্ট ব্যক্তিদের জন্য বাদশার হৃদয় হবে প্রাণভেদী তলোয়ার ও হৃদয়ভেদী ছুরিকা। বাদশার খোদাই প্রকৃতি। আবুল ফজল বাদশার প্রতি প্রজাদের আনুগত্যকে শক্তিশালী করার জন্য বাদশাহী পদের সাথে অতি প্রাকৃতিক উপাদান যুক্ত করেন। তিনি বাদশাহীর পদকে খোদার নিকট হতে মিশ্রিত আলোক বিশেষ বলে বর্ণনা করেন। তিনি বলেন, বাদশাহ হচ্ছেন খোদার ছায়া। তিনি খোদার নিকট হতে সরাসরি আলো লাভ করেন। বাদশাহ কেবল খোদাকেই ভয় ও বিশ্বাস করেন। তিনি খোদার সাহায্য কামনা করেন এবং লাভও করেন, এবং খোদার অনুগ্রহেই তিনি সফল হন। পৃথিবীতে বাদশাহই একমাত্র সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এখানে আবুল ফজল বাদশার খোদাই উৎপত্তি মতবাদ স্পষ্টতই স্বীকার করে নেন। ধর্মীয় আইনের স্থলে বাদশার বিবেক। আবুল ফজল ধর্মীয় আইনের পরিবর্তে বাদশার বিবেকের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করেন, বিবেকবান বাদশার উচ্চতর ধর্মীয় ও নৈতিক লক্ষ্য রয়েছে, এবং এই লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি বিবেকের শাসন কায়েম করবেন। কাজে দেখা যাচ্ছে বাদশার বিবেক এবং ধর্মীয় আইনের মধ্যে আর কোনো পার্থক্য থাকছে না, এটি আবুল ফজল মনে করেন। বিখ্যাত লেখক আর.পি. ত্রিপাঠী মন্তব্য করেছেন, আবুল ফজলের মতবাদ হতে প্রতীয়মান হয় যে সার্বভৌমের বিবেক বা বাদশার বিবেক খোদার দ্বারাই নির্দেশিত হয়। যেহেতু বাদশার বিবেক খোদার দ্বারা নির্দেশিত হয়, সেহেতু আবুল ফজল বাদশার বিরুদ্ধে বিদ্রোহের বিরোধিতা করেন। তিনি বাদশাকে স্থিতিশীলতা, রাজনৈতিক ভারসাম্য ও শান্তির ভিত্তি বলে বর্ণনা করেন। আবুল ফজল বলেন, রাজার অধিকার সূর্যের নিকট হতে লব্ধ হয়। বাদশার গুণাবলী। আবুল ফজল মনে করেন, বাদশার পদ খোদার দান, এবং তিনি কয়েক হাজার মহান গুণের অধিকারী না হওয়া পর্যন্ত বাদশাহ হতে পারেন না। আবুল ফজলের মতে বাদশার অপরিহার্য কতগুলো গুণ হচ্ছে: 1. মহানুভবতা। মহানুভবতা রাজার অপরিহার্য গুণাবলী। রাজার মধ্যে অবশ্যই এই গুণটি থাকতে হবে। 2. দয়া। রাজাকে অবশ্যই দয়াশীল হতে হবে। প্রজার প্রতি তাকে দয়া প্রদর্শন করতে হবে। 3. সামর্থ্য। রাজাকে অবশ্যই সামর্থ্যবান হতে হবে। তার আর্থিক, দৈহিক ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্য সহ সব ধরনের সামর্থ্য থাকতে হবে। 4. সহনশীলতা। রাজার মধ্যে সহনশীলতার গুণাবলী অবশ্যই থাকা দরকার। তাকে প্রতিশোধ পরায়ণ হলে চলবে না। 5. বোধ শক্তি। রাজাকে বোধ শক্তি সম্পন্ন হতে হবে, এটি তার গুরুত্বপূর্ণ একটি গুণ। 6. সাহস। রাজাকে অবশ্যই সাহসী হতে হবে। তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান আচরণ করবেন। এক্ষেত্রে তাকে অবশ্যই সাহসের পরিচয় দিতে হবে। 7. ন্যায়পরায়ণতা। রাজাকে ন্যায়পরায়ণ হতে হবে। তিনি ন্যায় ইনসাফের প্রতিভু হবেন। বিচারের ক্ষেত্রে তাকে পক্ষপাতমূলক ব্যবহার করলে চলবে না। তিনি সকল শ্রেণীর মানুষের প্রতি সমানভাবে তার কর্তব্য পালন করবেন। 8. কঠোর পরিশ্রম। রাজাকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে। কঠোর পরিশ্রমী না হলে তার পক্ষে রাজ্য পরিচালনা করা সম্ভব হবে না। 9. যথোচিত আচরণ। রাজাকে যথাযথ আচরণ করতে হবে। প্রজাদের প্রতি আচরণে তিনি হবেন
সবার জন্য অনুকরণীয়। 10. ক্ষমাশীলতা। রাজাকে অবশ্যই ক্ষমাশীল হতে হবে। এটি রাজার অপরিহার্য একটি গুণ। যেখানে ক্ষমায় কাজ হয় সেখানে অবশ্যই তাকে ক্ষমা করতে হবে। 11. যুক্তিবাদিতা। যুক্তিবাদিতা রাজার অন্যতম প্রধান একটি গুণ। আবুল ফজল মনে করেন যুক্তি হোক রাজার পথপ্রদর্শক। যুক্তি বাদশার পথপ্রদর্শক। আবুল ফজলের মতে যুক্তি হবে বাদশার পথপ্রদর্শক। বাদশাহ অবশ্যই তার দায়িত্ব পালন ও সিদ্ধান্ত গ্রহণের সময় চিন্তাভাবনা করবেন এবং যা সময়োপযোগী ও যুক্তিযুক্ত তাই করবেন। ধর্ম সম্পর্কে বাদশাহর দৃষ্টিভঙ্গি। ধর্মের ব্যাপারে একজন বাদশার দৃষ্টিভঙ্গি কেমন হবে তাও উল্লেখ করেছেন আবুল ফজল। আবুল ফজলের মতে ধর্মের প্রতি দৃষ্টিপাত করা বাদশাহর উচিত নয়। বাদশাহকে অবশ্যই ধর্মীয় পার্থক্যের ঊর্ধ্বে অবস্থান করতে হবে। রাজা বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মধ্যে সদিচ্ছা, সমঝোতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে কাজ করবেন। আদর্শ বাদশাহ ও স্বার্থপর বাদশাহ। আবুল ফজল আদর্শ বাদশাহ ও স্বার্থপর বাদশার মধ্যে পার্থক্য নির্দেশ করেছেন। তিনি বলেন, সত্যিকারের বাদশাহ সকল ধর্ম ও সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেন। তিনি সাম্প্রদায়িক পার্থক্যকে সংঘাতে পরিণত হতে দেন না। মানুষের অন্তর্নিহিত প্রতিভার বহিঃপ্রকাশ ঘটান তিনি। তার মতে বাদশাহ যদি সর্বজনীন শান্তির সূচনা না করেন এবং সকল শ্রেণীর মানুষ ও সকল ধর্মীয় সম্প্রদায়কে সমান আনুকূল্যের চোখে না দেখেন তাহলে তিনি বাদশাহী পদের যোগ্য হবেন না। এই ধরনের বাদশাকে তিনি বলেছেন স্বার্থপর বাদশাহ বা নিকৃষ্ট বাদশাহ। রাজকর্মচারী নিয়োগ। রাজকর্মচারী নিয়োগের ক্ষেত্রে আবুল ফজল নৈতিক মানদণ্ড এবং বংশ পরিচয়কে ভিত্তি হিসেবে নির্ধারণ করেছেন। কেবল উঁচু বংশের সন্তানকেই তিনি রাজকার্যে নিয়োগের কথা বলেছেন। এছাড়া ওই ব্যক্তিকে উন্নত নৈতিক চরিত্রের অধিকারীও হতে হবে। তাছাড়া তাকে প্রজ্ঞা, সততা, নিষ্ঠা, সহিষ্ণুতা এবং রাজার প্রতি আনুগত্যশীলও হতে হবে। শাসন ব্যবস্থায় ধর্মের অবস্থান। আবুল ফজল রাজাকে ধর্মনিরপেক্ষ হতে বলেছেন। কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করতে নিষেধ করেছেন। এজন্য তিনি বিদ্যমান সকল ধর্মের মূলনীতিকে সমন্বয় করে দ্বীন-ই-ইলাহি নামে এক নতুন ধর্ম প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবরকে প্রভাবিত করেন। এই নতুন ধর্মের উদ্দেশ্য হল বিভিন্ন ধর্মগোষ্ঠীর মধ্যে সংহতি সৃষ্টি করে শক্তিশালী ও স্থায়ী সাম্রাজ্য গড়ে তোলা। শিক্ষার্থীবৃন্দ, সবশেষে বলা দরকার যে আকবর নামার অনুবাদক বেভেরিজ আবুল ফজলকে একজন চাটুকার ও আকবরকে মহিয়ান ও গরিয়ান করে দেখানোর জন্য ইতিহাসের বিকৃতিকারক বলে দোষারোপ করেন। অবশ্য তার নিরলস শ্রম ও উৎসের প্রতি অত্যধিক গুরুত্বারোপ বেভারিজকে মুগ্ধ করে। আইনি আকবরীর অনুবাদক ব্লকম্যান কর্তৃক আবুল ফজল একজন সত্যসন্ধানী ও সঠিক তথ্য পরিবেশনকারী বলে মূল্যায়িত হন। আমরা যে বঙ্গাব্দ অনুসরণ করি সেটি আবুল ফজলেরই অবদান। তিনিই আকবরের মাধ্যমে এই বাংলা সন চালু করেছিলেন। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আবুল ফজলের রাষ্ট্রচিন্তা নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে অংশগ্রহণের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। নতুন বছর তোমাদের জীবনে অনাবিল শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করে এই শীতের সকালে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।